গত ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই আবার শুরু করছি। আর সকালবেলা এই যে ঘুম থেকে ওঠার পর চোখটা যে শীতল হয়ে যায়, যদি ঘরের মেইন কিছু অংশ গোছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই কাজটাই আমি যেহেতু রাতে করে রেখেছিলাম, সেই জন্য আমার সকালবেলা টেবিলটা একদম পরিষ্কার ছিল। আর সেই সাথে আমি আপনাদের সাথে আজকের ব্লগটাও শুরু করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপু ভাইয়ারা আজকে পুরো ব্লগটা জুড়ে থাকবে। আর কে কেমন আছেন আমি তো সেটা জানি না, তবে আমি মন থেকে দোয়া করছি যেন আপনারা যে যেখানেই থাকেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমি আপনাদের সাথে আমার একটা মজাদার রান্না, কিছু শপিং, এগুলোই দেখাবো। আর সেই সাথে একটা চটপট নাস্তা বানানো, সেটাও একটু শেয়ার করা হবে। আশা করি আপুদের কাছে বা ভাইয়াদের কাছে বোরিং লাগবে না। আর যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আজকেই প্রথম আমাকে দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেতে পারেন, আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। আমি গত ব্লগে দেখিয়েছিলাম ডিটক্স ওয়াটার বানিয়েছি, তো সেই ডিটক্স ওয়াটারটাই এখন একটু সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা খাওয়ার আগে একটু খেয়ে নিচ্ছি। এই ডিটক্স ওয়াটারটা খুবই কিন্তু উপকারী। আর এই জারটা আমার মেঝো বোন দিয়েছিল আমার বড় ছেলের জন্মদিনে, তো এটা কিন্তু খুব সুন্দর। আর আজকে যে ডিটক্স ওয়াটারটা বানালাম সেটার সাথে কিন্তু এই মগটা খুব সুন্দর যাচ্ছিল। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার পর আমি এখন একটু নিজেও নাস্তা খেয়ে নিচ্ছি। ওদেরকে নাস্তা দেওয়া হয়ে গেলে আমার একটা বড় ঝামেলা চলে যায়, তো নিজের মতো করে তখন একটু আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হয়, আস্তে ধীরে নাস্তাটাও তৈরি করা হয়। এই ভিডিওটা শুক্রবারের, সেই জন্য আমি শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। আর নয়তো স্কুলে চলে গেলে আমার বাচ্চারা, তখন আমি আমার মতো করে নাস্তা খেয়ে নেই। ওদেরকেও এই ধরনের নাস্তা দেওয়া হয়েছে। আর আমি এখন যেহেতু ভিডিও শ্যুট করব, সেই জন্য আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। এই যে ভেতরের ফিলিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের ভাইয়া একটু খাবার অর্ডার করেছিল গতকাল রাতে, তো সেই খাবারটাই বেঁচে গিয়েছে। তো সিজলিং নিয়ে এসেছিল, চিকেন সিজলিং, তো সেই সিজলিংটা রয়ে গিয়েছে, ওইটাকেই আমি ফিলিং হিসাবে এই রেডি পরোটার সাথে এভাবে করে সমোসা আকারে বানিয়ে নিলাম। সব সময় একই ধরনের নাস্তা আসলে খেতে ভালো লাগে না সকালবেলা, মানে মাঝে মাঝে তো আমার অনেক বোরিং লাগে, আমি ওইভাবে সকালবেলার নাস্তাটা খেতে ইচ্ছা করে না, বা মাঝে মাঝে তো খাইও না। তো এখন ভাবলাম যেহেতু এটা আছে, তো এই ফিলিংটা সুন্দর কাজে লাগিয়ে দেই। আর এই নাস্তাটাও কিন্তু খুবই মজা, এটা বাচ্চাদের টিফিন হোক কিংবা বিকালবেলার গরম গরম চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু খুবই ভালো যায়। আর এই রেডি রুটিটা অনেক ক্রিস্পি থাকে, সেই জন্য খেতেও কিন্তু অনেক মজা হয়। আর চটজলদি হয়ে যায়, খুব একটা বেশি কষ্ট করতে হয় না। যদি ফিলিংটা রেডি থাকে তাহলে কিন্তু এটা বানানো একেবারেই 5 মিনিটের কাজ। আর এখন আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল। আর সেই সাথে একটু কলা কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আমার মেয়ে কলা খেয়েছে অর্ধেক, বাকি অর্ধেকটা রয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে একটু কলাটা আমি খেয়ে ফেলি, না হয় নষ্ট হয়ে যাবে। একজন আপু আমাকে লিখেছিলেন, নামটা আপুর মনে নেই, তবে আমি আপুর কমেন্টটা সংক্ষিপ্ত আকারে পড়ছি। আপু আমাকে বলেছেন যে আপু যেইভাবে আপনারা কাজ করেন
সেইভাবে কাজ দেখলে খুবই ভালো লাগে। তবে এভাবে প্রতিদিন করা আসলেই কি সম্ভব? তো আপুর অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপু, আমরা যারা ব্লগ করি তারা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে হয় অনেক সুন্দরভাবে। আর যেহেতু এটা একদম পাবলিকলি যাচ্ছে এবং এটা কে কোথা থেকে দেখবে সেটা আমাদের জানা থাকে না। হয়তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন। তো এক একজনের চয়েস, এক একজনের যেই পছন্দগুলো, সেগুলো কিন্তু আমরা যেহেতু জানতে পারি না, আপনাদের সামনে সব সময় চেষ্টা করি একটা সুন্দরভাবে উপস্থাপন করার, সুন্দরভাবে আপনাদেরকে একটু দেখানোর, যেন যেই ভিডিওটা দেখছেন বা যেই জন্য আপনারা ভিডিওটা অন করলেন সেটা যেন ভালোভাবে পছন্দ অনুসারে দেখতে পারেন। এই যেমন আমি এখন এত সুন্দর করে কলাটা কেটে প্রেজেন্টেশন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কিন্তু আমি কলাটা খাবো না, আমি নর্মালি কলাটা খেয়ে ফেলতাম। কিন্তু যখনই আপনাদের সামনে দেখানো হচ্ছে তখন কিন্তু আমাকে সেইভাবেই প্রেজেন্ট করতে হচ্ছে। আর কম বেশি আমার মনে হয় সব ব্লগাররা এভাবে করেই করে, যেন আপনাদের ভালো লাগে, একটু ড্রামাটিক, একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করা, যেখানে আপনাদের কাছে ভালো লাগবে। এই ব্লগিংটা কিন্তু আমাদের লাইফস্টাইল ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তবে আমরা একটু এন্টারটেইন দেওয়ারই কিন্তু আপনাদেরকে চেষ্টা করি। যে কাজগুলো করি, যেভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, সেইটা করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। একটা কাজ যেখানে 5 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা, সেই কাজটাই কিন্তু আমরা একদম দেখা যাচ্ছে যে 5 মিনিটের জায়গায় 20 থেকে 30 মিনিটও লেগে যায়। তো সব কিছুই কিন্তু আপু আপনাদের জন্যই। আর আপনারা পাশে থাকেন, পাশে আছেন বলেই কিন্তু এই কাজগুলো করার সাহস পাই। তো যাই হোক, এখন একটু আপনাদেরকে শপিং দেখাই। এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার পার্সেল এসেছে। আর এখানে সব পাতিল, আর এই পাতিলগুলো সব আজকে আপনাদের সাথে দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে আজকে 3টা পাতিল দেখাবো। 3টা পাতিল আমি শেয়ার করছি। তো এইটা হচ্ছে মেলামাইন কোটিংয়ের পাতিল। আর আমি বেশ কিছুদিন ধরে এই পাতিলগুলো খুঁজছিলাম যে মেলামাইন কোটিংয়ের পাতিলগুলো আমি ব্যবহার করব। তো এই পাতিলটা বলতে পারেন যে একদম স্বপ্ন পূরণ করে দেওয়ার মতো পাতিল। আমি বেশ কিছু মেলামাইন কোটিংয়ের পাতিল কিনেছি। তো সেগুলো কিছু তো আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, আর এটা হচ্ছে নতুন কিনেছি। এটা কিন্তু খুবই ভালো ফিনিশিং এবং কালারটা এত মিষ্টি, খুবই সুন্দর, একটু পেস্ট টাইপের, আর ভেতরে হচ্ছে সাদা। আর এটাতে মানে ওয়েটটাও কিন্তু অনেক ভালো ওয়েট, পাতলা না। মেলামাইন কোটিংয়ের পাতিল কিছু আছে একটু হালকা হয় আর কিছু ভারী, তো এই পাতিলটা কিন্তু ভারী। আমি বিভিন্ন কোরিয়ান ব্লগগুলোতে বা থাইল্যান্ডের যে ব্লগগুলো হয় সেই ব্লগগুলোতে কিন্তু এই পাতিলগুলো দেখতাম। তখন থেকেই আমার এই পাতিলগুলোর প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করেছে আর কি। তারপর থেকেই আমি শুধু এই পাতিলগুলো কিনতে চাইতাম, খুঁজতাম। তো এইটা হচ্ছে আরেকটা পাতিল। এটা হচ্ছে একদম হোয়াইট কালারের, ভেতরে বাইরে সবখানে হোয়াইট, আর ঢাকনার ভেতরে একটা কালো বর্ডার দেওয়া আছে, উপরে কাঠের হ্যান্ডেল আছে ঢাকনার। আর পুরো পাতিলটা কিন্তু বেশ বড়। আমি এখানে 1.5 থেকে 2 কেজি মাংস রান্না করতে পারবো, এরকম সাইজের পাতিল। আর এই পাতিলগুলো যেহেতু চুলায় রান্না করা যায়, সেই জন্য বেশি ভালো লেগেছে আর কি। আমার সার্ভিং ডিশ হিসাবে হলে আমি নিতাম না, মাঝে মাঝে চুলায় রান্না করতে পারবো, সেটার জন্যই আমি এটা নিয়েছি। আর আরেকটা পাতিল আমি নিয়েছি, সেটা হচ্ছে রামেন পাতিল, মানে নুডলস করার জন্য। কোরিয়ান ব্লগগুলোতে দেখেছিলাম যে এখানে রামেন করে ওরা, তো আমার খুবই ভালো লেগেছিল তখন থেকেই। তো ভাবছিলাম রামেন পাতিল কখনো পেলে আমি নিব। তো এই পাতিলটা কিন্তু খুবই হালকা, একদমই হালকা একটা পাতিল, তবে নুডলস রান্না করার জন্য একদম বেস্ট।
আর কালারটাও এত সুন্দর, এবং এটাও কিন্তু চুলায় ব্যবহার করা যাবে। আর যদি আপনাদের দাম জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আজকে আর দামটা বললাম না। আর এইদিকে যেই ডিজাইনটা আছে এটা কিন্তু ভাঙা না, এটা এরকম করেই ওদের পাতিলের ডিজাইন করেছিল। তো সব কিছু মিলে আমার পাতিলগুলো কিন্তু বেশ পছন্দ হয়েছে। রাফিয়া খান আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যেন যা কিনি তা একবার হলেও ব্যবহার করি। উনি আমাকে হয়তো একটা জিনিস ইঙ্গিত দিয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে হয়তো এরকম কোনো একটা কিছু বোঝাতে চেয়েছেন যে হায়াত মত আল্লাহর হাতে, মানে আমি যে ব্যবহার করছি না রেখে দিচ্ছি এগুলো, তো মানে এই জিনিসটা ঠিক না, আমি ব্যবহার করা উচিত আপুর ভাষ্য মতে। তো আমার কমেন্টটা পড়ে কিন্তু সবার প্রথমে আপু আপনাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে আপনি আমাকে এইভাবে মনে করেন, আমার সম্পর্কে এইভাবে ভাবেন যে আমি জিনিসগুলো একবার হলেও ব্যবহার করে আমার মনের যে আশা সেটা মিটিয়ে নেওয়া ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে কি আপু, আমার এমনিতেই অনেক কিছু আছে যেগুলো আমি এখন ব্যবহার করছি। আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা মানুষের তো একটা আশা থাকে, স্বপ্ন থাকে যে সে এই জিনিসটা করবে পরে, বা ওই প্ল্যান নিয়ে সে চলছে। তো আমি আমার একটা ব্লগে কিন্তু বলেছিলাম যে আমি কোনো জিনিস সাথে সাথে প্ল্যান করি না, আমার অনেক আগে থেকেই প্ল্যানিংগুলো চলতে থাকে। আমি এমনও জিনিস আছে যেগুলো 2-3 বছর পরেও ব্যবহার করা হয়। আর ব্যাপার হচ্ছে যে হায়াত মতের কথা কেউ বলতে পারে না, বা বিপদ আপদের কথাও কেউ বলতে পারে না। দেখা যাচ্ছে যে আমার কিসমতের ব্যাপার, যদি কখনো আমি এগুলো ইউজ করার মতো অবস্থায় না থাকি, সেক্ষেত্রে আসলে আমার আফসোস করার কিছু নেই, কারণ আমি জোর করে কোনো কিছুই করতে পারবো না। কিন্তু আমার ইচ্ছা যে আমি প্ল্যান যেটা করে রেখেছি সেভাবেই যেন আল্লাহ আমার প্ল্যানটা পূরণ করে দেয়। আর একসাথে সব কিছু করা আসলে আমার পক্ষে সম্ভব না। যাদের একসাথে সব কিছু করার প্ল্যান আছে বা একসাথে সেইভাবে করতে পারে তাদের হিসাব আলাদা। তবে আমার যেহেতু সেই প্ল্যানটা একসাথে করা যাবে না, তাই একটু একটু করেই আমি গুছিয়ে নিচ্ছি, একটু একটু করেই আমি ঠিকঠাক করে নিচ্ছি, যেন নতুন বাসায় বা নতুন জায়গায় গেলে আমি সেগুলোকে আমার মতো করে ব্যবহার করতে পারি, এই আর কি। আশা করি আমার আপু আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের। তবে পাবদা মাছ কিন্তু তেলের মধ্যে দিলে প্রচণ্ড পরিমাণের ছিটা দিয়ে একদম তেল চারপাশে চলে যায়, হাত পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এক পাশ যখন খুব ভালো করে হয়ে যাবে তখন আমরা চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করার সাথে সাথে কিন্তু এই পাবদা মাছ যে ছিটতে থাকে, বা যেই কোনো মাছ যেগুলো ছেটে বা ফুটে উঠে তেলের মধ্যে দিলে, সেগুলো কিন্তু আর হবে না। এই যে আমি খুব সুন্দর করে কিন্তু উল্টে নিয়েছি, আর আমার হাতে কিন্তু এক ফোঁটা তেলও ছিটে আসেনি। এবার আমার যখন তেলটা উল্টো দিকে, মানে মাছটা আমি উল্টিয়ে দিলাম, এরপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আবার চুলাটা জ্বালিয়ে দিব। আর এইভাবে করে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার মাছটাও ভাজা হয়ে যাবে, আর আমার হাত মুখও অক্ষত থাকবে। এখন আমি পাবদা মাছটা রান্না করে আপনাদের সাথে দেখাবো। আর আজকে আমি কিন্তু সরিষা দিয়ে পাবদা মাছটা রান্না করব। আর সেই জন্য আমি সরিষার তেল দিয়েছিলাম, আর এখন বাকি যেই সরিষার তেল সেটাও দিয়ে দিচ্ছি, কারণ মাছ ভাজার সময়ও আমি সরিষার তেল ব্যবহার করেছি। তো এদিকে আমার যেই সরিষা বাটাটা আছে সেটার সাথে কিন্তু পেঁয়াজ বাটাও আছে। আমি সরিষা আর পেঁয়াজ একসাথেই বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে সরিষাটা দিয়ে দিলাম, আমার যতটুকু সরিষার প্রয়োজন অতটুকুই আমি দিয়েছি। আর পাবদা মাছ কিন্তু ইলিশ মাছের মতো সরিষা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। যেহেতু আমি পাবদা মাছ রান্না করছি
সরিষা দিয়ে, সেখানে আমি একটু টক দই ব্যবহার করব। আর এই টক দইটা ব্যবহার করলে টেস্ট আরও বেড়ে যায়। আর টক দই দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টমেটো সস, এবং আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালো করে আমি এই সরিষাটাকে ভেজে নিব। একদম ভাজতে ভাজতে তেলটা উপরের দিকে উঠে আসলে আমি পানি দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এরপর আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। সরিষা ইলিশের মধ্যে বা সরিষা দিয়ে যে কোনো মাছ রান্না করার মধ্যে কিন্তু আমরা চাইলে এই টক দইটা ব্যবহার করতে পারি, তবে চিনিটা অবশ্যই আমি ব্যবহার করি, এতে করে স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। এই পাতিলটা সম্পর্কে একজন আপু আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এটা কোন কোম্পানির পাতিল আর প্রাইস কত। আমি এই পাতিলটার প্রাইস বাংলাদেশি টাকায় 2800 টাকার মতো পড়েছিল। এটা আমি দেশের বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আর এই পাতিলটা ননস্টিকের পাতিলও বলা যায় না, আবার লোহার পাতিলও বলা যায় না, একটু অন্য ধরনের। আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না পাতিলটা কীরকম। আর পাতিলের ঢাকনাটাও কিন্তু খুব সুন্দর, একটা রাবার টাইপের। আর হচ্ছে ঢাকনার পাশে এভাবে খাঁচকাটা দেওয়া আছে ধোঁয়াটা বের হয়ে যাওয়ার জন্য। পাতিলটা খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছিল। আমি কাতারের হোম সেন্টার থেকে এই পাতিলটা কিনেছিলাম। যাই হোক, এখন আমার এদিকে সরিষা কিন্তু খুব ভালো করে রান্না করা হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম, পাবদা মাছটা। আর পাবদা মাছটা আমি খুব ভালো করে ভেজে দিয়েছি এই জন্য, কারণ পাবদা মাছ নরম মাছ, এটা কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই জন্যই আমি খুব ভালো করে ভাজি করে তারপর দিয়েছি। আর এখন আমি এই পাবদা মাছটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। পাবদা মাছটা কিন্তু আমার অলরেডি রান্না প্রায় হয়ে গেছে। আর এখন আমি নামানোর 1-2 মিনিট আগে লেবু পাতা দিয়ে দিচ্ছি। এখানে লেবু পাতার বদলে ধনেপাতাও দেওয়া যাবে, তবে আমি ধনেপাতাটা ব্যবহার করিনি, আমি লেবু পাতাটাই ব্যবহার করছি, কারণ এত সুন্দর একটা স্মেল হয় লেবু পাতাতে। আর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু পাবদা মাছের মধ্যে ভাজি করার সময় লেবুর রস আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভাজি করেছিলাম। আর এই তো আমার পাবদা মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি পাবদা মাছটা দেখতে কেমন হয়েছে। যেহেতু আমি ভিডিও করার পর তারপর খাওয়া দাওয়া শেষ করেই আপনাদের কাছে আবার ভয়েস দেই, তাই আপনাদেরকে বলছি অনেক মজা হয়েছিল কিন্তু পাবদা মাছটা। আর এত সুন্দর একটা স্মেল আসে লেবুর পাতা দিলে, এবং আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আসলেই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তবে গরম গরম ভাত দিয়ে এই পাবদা মাছটা খেতে হবে। আমি এখন যেটুকু ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা রাতের অংশ। ওদের বাবা বাসায় আসার পর ওদের জন্য যা নিয়ে এসেছে সেটা একটু ভাবছি আপনাদেরকে শেয়ার করে দেই। দুজনের ফোন দিয়ে বাবাকে বলা হয়ে গিয়েছিল যে ওদের জন্য ডোনাট নিয়ে আসতে, তাই ওদের বাবা আসার সময় ডোনাট নিয়ে এসেছে। সেই সাথে আমাদের জন্য একটু নাস্তা নিয়ে এসেছিল। আর নাস্তার মধ্যে হচ্ছে শর্মা ছিল, মিনি পিৎজা ছিল, আর আরেকটা সসেস দিয়ে এটাও একটা পিৎজা, তবে নামটা ভুলে গিয়েছি আর কি। তো এটা খুবই পছন্দ আমাদের, তো সেই জন্য ওদের বাবা আমাদের জন্যও নিয়ে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।